ওকে, টেনশন করার কিছু নাই। আমি যে এখানে যে লেকচার শিটটা আছে সেটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তো আমাদের মিডটার্মে আমি বলছিলাম যে আমাদের দুইটা টপিক সম্পর্কে পড়তে হবে। একটা হচ্ছে ওয়েভস এন্ড অসিলেশন, মানে ওয়েভস এন্ড অসিলেশন নিয়ে পড়তে হবে, ওয়েভস আর অসিলেশন এই দুইটা নিয়ে পড়তে হবে আর কি। তো আমরা শুরু করি অসিলেশন দিয়ে। তো অসিলেশন শুরু করার আগে মানে আমাদের আসলে কয়েকটা টার্ম সম্পর্কে জানতে হবে, বা অসিলেশনে যে শুরুতে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনে যাওয়ার আগে আমাদের আসলে জানতে হবে যে পিরিয়ডিক মোশন কি। পিরিয়ডিক মোশন বা বাংলা এটাকে কি বলে? পর্যায় গতি। পর্যায় গতি জিনিসটা আসলে কি? জিনিসটা কেমন যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, একটা ঘড়ি আছে আর একটা হচ্ছে সোলার সিস্টেমের একটা ছবি দেওয়া আছে। তো পিরিয়ডিক মোশনটা হচ্ছে এইরকম যে যদি কোনো একটা বস্তু এমন ভাবে মুভ করে বা এমন ভাবে চলে যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ওই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর পর এসে অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট দিক থেকে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলি পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি। যদি আমরা চিন্তা করি ঘড়ি কাটার কথা, এই ঘড়ি কাটার কথা, ঘড়ির কাটাটা মিনিটের কাটা বা ঘন্টার কাটা। যদি আমরা মিনিটের ঘন্টার কাটা চিন্তা করি, ঘন্টার কাটা এই 12টাকে কতক্ষণ পর পর অতিক্রম করে? 12 ঘন্টা পর পর। 12 ঘন্টা পর পর অতিক্রম করে। এবং সবসময় কিন্তু কি হয়, তারা একই দিক থেকে অতিক্রম করতেছে, মানে মিনিটের ঘড়ি কাটা কিভাবে চলে যাবে না, এই দিক বরাবর চলে, এবং সবসময় কিন্তু এই দিক থেকে আইসাই 12টার কাটা সবসময় এই 12 কাটাকে অতিক্রম করতেছে। তার মানে এখানে দুইটা জিনিস। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেম ডিরেকশন, এই কথাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যাট এ সার্টেন টাইট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক বরাবর যদি একটা বস্তু আরেকটা বিন্দুকে অতিক্রম করে তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। আমাদের পৃথিবীর চারদিকে সূর্যের চারদিকে হচ্ছে পৃথিবী ঘুরে, সেটাও হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন। কারণ পৃথিবী সূর্যের মানে সূর্যের যে মানে সূর্যের চারপাশে কোন একটা বিন্দুকে কি করে, সে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। এবং সেটা কতক্ষণ বলতো? সূর্যের চারদিকে পৃথিবী একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? 365 দিন। তার মানে কি প্রতি 365 দিন পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে পৃথিবী অতিক্রম করে, এবং সেটা একই দিক থেকে অতিক্রম করে। আবার আমি যদি মানে আমাদের পৃথিবীর চারদিকে যে চাঁদ ঘুরে সেটার কথা চিন্তা করি, সেটাও কিন্তু একই জিনিস। চাঁদ হচ্ছে কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর পৃথিবীর যে কোনো একটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। সো এটা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন, পর্যায় গতি। যে কোনো প্ল্যানেটের মোশনের আসলে পর্যায় গতি। তারপর হচ্ছে ঘড়ির যতগুলা কাটা আছে, মিনিটের কাটা, ঘন্টার কাটা, যতগুলা কাটা আছে সবগুলার মোশনই হচ্ছে এক ধরনের পর্যায় গতি বা পিরিয়ডিক মোশন। তো এটা তো এটা সবাই বুঝতে পারছি, কারো কনফিউশন আছে? ওকে, তো এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অসিলেশন কি। অসিলেশনের বাংলা কি ছিল? স্পন্দন, বা বাংলা আরেকটা কি বলা যায়? পর্যায়কাল স্যার, পর্যায়কাল। পর্যায়কাল টাইম, টাইম টাইম পর্যায়কাল হচ্ছে টাইম পিরিয়ড। আচ্ছা, অসিলেশন হচ্ছে কম্পন বা স্পন্দন, এরকম একটা বাংলা ছিল। তোমরা যেহেতু আগে বাংলায় পড়ে আসছো, আমি একটু বাংলা মনে করে দেওয়ার চেষ্টা করব। তবে যেহেতু আমি অনেকদিন বাংলা পড়ি না, তো অনেক সময় আমি হয়তো একটু ভুলে যেতে পারি, তো তোমরা আমাকে মনে করে। তো এই মোশনটা কেমন? এই মোশনটা হচ্ছে এইরকম যে একটা অবজেক্ট কি করতেছে, এমন ভাবে মুভ করতেছে যে সেটা হচ্ছে একটা মেইন পজিশনকে কেন্দ্র করে বা একটা ইকুইলিব্রিয়াম পজিশনকে কেন্দ্র করে একবার এই পাশে যাচ্ছে একবার ও পাশে যাচ্ছে, ব্যাক এন্ড ফোর্থ রিপিটেডলি করতেছে। মানে একটা অবজেক্ট যে কোনো একটা মেইন পজিশনকে কেন্দ্র করে, ধরো এটা হচ্ছে মেইন পজিশনকে কেন্দ্র করে আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, সিম্পল পেন্ডুলাম কিভাবে অসিলেট করে, এভাবে এভাবে যায়, অসিলেট করতে থাকে, তাই না? তো সেটা কি করে, একটা মেইন পজিশনকে কেন্দ্র করে ব্যাক এন্ড ফোর্থ রিপিটেডলি অসিলেট করতে থাকে বা রিপিটেডলি চলতে থাকে। তো এই ধরনের মোশনকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। ইভেন আমরা একটা ইসের কথা যদি চিন্তা করি, স্প্রিং এর কথা যদি চিন্তা করি, যে কোনো একটা স্প্রিং, এটা যদি একটা স্প্রিং এর ছবি হয়, যে একটা স্প্রিং এর ছবি হয়, স্প্রিং যখন অসিলেট করে তখন কি করে,
একবার উপরে যায় একবার নিচে যায়, তাই না? একবার উপরে নিচে যাইতে থাকে, তার মানে কি সে তার একটা মিডল একটা পজিশনকে কেন্দ্র করে সে সেটাকে যে আমরা মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনকে বলি, সেই ইকুইলিব্রিয়াম পজিশনকে কেন্দ্র করে সে একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে, একবার আপ হচ্ছে একবার ডাউন হচ্ছে। তো এই ধরনের মোশনকেও আসলে বলা হয় অসিলেশন বা ভাইব্রেশন। এবং এই ধরনের মোশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই যে অবজেক্টটা যখন অসিলেট করতে থাকে তার পুরো অসিলেশনের অর্ধেক সময় সে তার মেইন পজিশনের এক পাশে থাকে, বাকি অর্ধেক সময় তার মেইন পজিশনের অপোজিট পাশে সে থাকে, এবং এভাবে করেই সে হচ্ছে অসিলেট বা ভাইব্রেট করতে থাকে। আমরা যে কোনো এইটা এটা যে কোনো কিছু ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখতে পারি যে যেগুলা ক্ষেত্রে আমরা অসিলেশন বা ভাইব্রেশন হয় সে সবগুলোর ক্ষেত্রেই যে জিনিসটা হয় তারা হচ্ছে একটা মেইন পজিশনকে কেন্দ্র করে এপাশ ওপাশ তুলতে থাকে, এবং তার যে অসিলেশনের যে সময়, একটা পূর্ণ অসিলেশনের যে সময়, সেই সময়ের অর্ধেকটা সময়, অর্ধেক টাইম পিরিয়ডের অর্ধেক সময় সে হচ্ছে একটা ডিরেকশনে থাকে, বাকি অর্ধেক সময় সে অন্য একটা ডিরেকশনে থাকে। কেউ কি কোনো কিছু বলতে চাচ্ছি না? অসিলেশন মানে মূলত সেই আমরা দোলন গতি পড়ে এসেছি ওটারই ওই রূপটাই। হ্যাঁ, ওই রূপটাই। আচ্ছা, এই ধরনের মোশনের এক্সাম্পল কি? মোশন অফ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলামের যে গতি সেটা এক ধরনের অসিলেশন। তারপর হচ্ছে ভাইব্রেশন অফ এ টিউনিং ফর্ক। টিউনিং ফর্কের যে ভাইব্রেশন, সুর শলাকার যে ভাইব্রেশন, সেগুলো হচ্ছে এক ধরনের অসিলেশন। স্প্রিং এর যে মোশন সেটাও হচ্ছে এক ধরনের অসিলেশন। টিউনিং ফর্ক কি তোমরা কখনো দেখছো? দেখছি স্যার ল্যাবে। হ্যাঁ, ল্যাবে টিউনিং ফর্ক দেখ সেগুলোর মধ্যে যে অসিলেশন হয় সেটা হচ্ছে এক ধরনের অসিলেশন। এখন আমাকে বলো, অসিলেশন কি পিরিয়ডিক মোশন? জি স্যার, পর্যায়ভিত্তিক গতি। অসিলেশন জি স্যার, কারণ periodic। নির্দিষ্ট সময় পর পর একই দিকে ইয়ে করে যাওয়া আসা করে। তার মানে সেগুলো হচ্ছে কিন্তু এক ধরনের পিরিয়ডিক মোশন। এবং এইখানে কিন্তু ওই যে ওই একই দিকে কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? একই দিকে কথাটা ইম্পর্টেন্ট কেন? দেখো, আমি যদি চিন্তা করি এই অবজেক্টটা এখান থেকে সে যাওয়া শুরু করলো, সে এইখানে গেল, গিয়ে সে আবার কি করবে, এখানে এসে ব্যাক করবে, ঠিক আছে? স্যার এখানে তো একটা কাইনেটিক এনার্জি আর হচ্ছে কি হলো পটেনশিয়াল এনার্জিরও ব্যাপার আছে, যে হ্যাঁ, একটা হ্যাঁ, সার্টেন পয়েন্টে কাইনেটিক এনার্জি বেশি আর একটা সার্টেন পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বেশি, কিন্তু এই পয়েন্টে যেটা সেখানে সে স্থির থাকে। হ্যাঁ, এই পয়েন্টে তার হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ঠিক আছে? এই টপিকসটা বুঝি না, আবার যদি কাইন্ডলি একটু বুঝায় বলতেন। আচ্ছা, মানে ও যেটা বলছে সেটা আমরা আসলে পড়বো একটু পরে গিয়ে। সেটা ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি, যে কোন একটা অবজেক্টের সকল পজিশনে তার যে এনার্জি, সে এনার্জি সমান থাকে। এই পয়েন্টটাতে দেখো ও হচ্ছে যেখানে আছে সেখানে ওর সম্পূর্ণ এনার্জিটাই হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি। আহ, আর পটেনশিয়াল এনার্জি হইতে হইলে, মানে বিভব শক্তি হইতে হলে কি হইতে হয়, যে কোন একটা সে যেখান থেকে অসিলেট করতেছে বা কোন একটা অবজেক্ট যেখান থেকে আসে সেখান থেকে কতটুকু হাইটে আছে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বের করে। পটেনশিয়াল এনার্জি কি এমজিএইচ, মানে ওই অবজেক্টটা কতটুকু হাইটে আছে সেখান থেকে আসলে পটেনশিয়াল এনার্জি বের হয়। যত বেশি হাইটে থাকবে তার পটেনশিয়াল এনার্জি তত বেশি। তো এইটার ইকুইলিব্রিয়াম পজিশন যেহেতু এখানেই, তো এখানে ওর কোনো ধরনের পটেনশিয়াল এনার্জি নাই, সম্পূর্ণটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। আচ্ছা, এই পজিশনটাতে গিয়ে ওই বস্তু গতি শূন্য হয়ে যায়, তার মানে এখানটাতে ওর কোনো ধরনের গতি শক্তি নাই, এখানে সম্পূর্ণ এনার্জি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর আমি যদি এর মাঝখানে কোনো পজিশন চিন্তা করি, এই মাঝখানে পজিশনে তার পটেনশিয়াল এনার্জিও আছে আবার গতি শক্তিও আছে, তো দুইটা মিলে যোগ করলে যা হবে সেটা হবে কি, যে এখানকার মোট শক্তি, এখানকার মোট শক্তি আর এখানকার মোট শক্তি সব দুটো জায়গার শক্তি সমান হবে। ঠিক আছে, এটাই তো বলতে চাচ্ছিলা তুমি, তাই না? জি স্যার, ই ইকুয়ালস টু ইপি প্লাস ই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আমরা আসলে অন্য একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, যে ধরো এই অবজেক্টটা এরকম চলা শুরু করতেছে, তো ধরলাম এখান থেকে সে যাত্রা শুরু করলো, এই পর্যন্ত গেল, তার ডিরেকশন হচ্ছে এইদিকে, তারপর সে আসতেছে, তার ডিরেকশন হচ্ছে এইদিকে। এখন যদি আমার ইকুয়েশনে সেম ডিরেকশন কথাটা না থাকতো তাইলে কিন্তু এইটুকুই মানে একটা পর্যায় গতি হওয়ার জন্য ছিল, যথেষ্ট ছিল, তাই না? মানে এখানে সে গেছে আবার এখানে আসছে, তাহলে তো হচ্ছে মানে এটাকে আমরা পর্যায় গতি বলতে পারি এইটুকুই,
যে সে একই জায়গাকে একটা নির্দিষ্ট সময় পরে সে অতিক্রম করছে, সে এইটুকু কি একটা পর্যায়কাল হবে? জি স্যার। জি স্যার হবে। হবে না। কেন হবে না? ওইখানে দেখো একটা কথা আছে, ওইখানে একটা কথা আছে কি সেম ডিরেকশনে, কিন্তু ও কি সেম ডিরেকশনে যাচ্ছে? ও যখন এই দিক এখান থেকে যাত্রা শুরু করছে তখন ওর ডিরেকশন ছিল সামনের দিকে, এখানে যখন আসছে তখন তার ডিরেকশন কোন দিকে? অপোজিট দিকে স্যার। অপোজিট দিকে। তার মানে এখানে তার ফুল কম্পন হয় নাই। সে কি করবে, আবার এই পর্যন্ত যাবে, গিয়ে সে যখন আবার এখানে ব্যাক করবে তখন তার ডিরেকশন হবে কোন দিকে? অপোজিট দিকে স্যার। সামনের দিকে তখন। সামনের দিকে। আচ্ছা আমি আবার আবার একটু আঁকি। ধরো এখান থেকে সে গেল, তার ডিরেকশন ছিল সামনের দিকে, সে এখান থেকে আবার এখানে ব্যাক করছে, তার ডিরেকশন হচ্ছে অপোজিট দিকে। সেটা কি করবে, এদিক দিকে সামনে পর্যন্ত যাবে, এখানে গিয়ে তার গতি আবার শূন্য হয়ে যাবে, সে আবার কি করবে, এদিকে ব্যাক করবে। তখন এইখানে যখন আসবে তখন তার ডিরেকশন আর আগের ডিরেকশন সেম না? জি স্যার। জি স্যার। তার মানে এর পূর্ণ কম্পন হয়েছে কখন? যে এখান থেকে এ থেকে সি তে গেছে, সি থেকে আবার বি তে গেছে, বি থেকে যখন আবার এতে আসছে তখন তার একটা পূর্ণ কম্পন হয়েছে। কিন্তু এ থেকে সি তে গিয়ে সি থেকে যদি আবার এতে আসে তখন কিন্তু ফুল কম্পন হয় নাই, মানে তখন একটা পুরোপুরি একটা পর্যায়কাল সম্পন্ন হয় নাই। সো এইখানে ওই সেম ডিরেকশন এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে যদি কোনো একটা বস্তু অসিলেশন এমন হয় যে সেটা তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই যে একই দিক থেকে যে অতিক্রম করে বা সেম ডিরেকশনে যে অতিক্রম করে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সো অসিলেশনও কি এক ধরনের পিরিয়ডিক মোশন, কিন্তু সব পিরিয়ডিক মোশন কি অসিলেশন? নো স্যার। না স্যার। এটা কিন্তু আবার মনে রাখতে হবে যে অসিলেশন সেটা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন, কিন্তু সব ধরনের পিরিয়ডিক মোশন কিন্তু অসিলেশন না। এই যে ঘুরতেছে, ঘড়ি কাঁটার গতি, সেটা কি অসিলেশন হবে? না স্যার। হবে না। পৃথিবীর চারদিকে ওটা তো স্যার চাঁদের গতি, সেটা অসিলেশন হবে? না স্যার। হবে না। কিন্তু আচ্ছা, ওটা- ঘড়ির মধ্যে কিন্তু একটা জিনিস আছে, সেটা যে দোলক ঘড়িতে এক ধরনের কি বলে পেন্ডুলাম নাড়ানাড়ি করে, সেটা কিন্তু আমার ঘন্টা অসিলেশন। টাইপের স্যার। হ্যাঁ, ঘন্টা টাইপের যেটা থাকে সেটা কিন্তু অসিলেশন। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম সব ধরনের অসিলেশনই হচ্ছে পিরিয়ডিক মোশন, বাট সব পিরিয়ডিক মোশন অসিলেশন না। আচ্ছা, সো এখন আমরা আসলাম, অসিলেশন তো পড়ছি, এখন একটা স্পেশাল অসিলেশন পড়বো আমরা এখন। সেই স্পেশাল অসিলেশনের নাম কি? সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন, এই জিনিসটা আসলে কি হবে? যদি এমন হয় যে কোন একটা অবজেক্টের অসিলেশন হচ্ছে এইরকম, যে সেই অবজেক্টটা কে যদি আমি কোন এক তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরাই, তাহলে সে এক ধরনের রেস্টোরিং ফোর্স এক্সপেরিয়েন্স করে, মানে তার সেখানে এক ধরনের রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল তৈরি হয়, এবং সেই প্রত্যয়নী বল রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট। তো এই ধরনের যে মোশন, সেই মোশনকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন। আর এই ধরনের যে সিস্টেম সেটাকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেটর। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেই, তাহলে একটু তোমাদের জন্য সুবিধা হবে। আমরা একটা স্প্রিং দেখতে পাচ্ছি, তো সেই স্প্রিংটা ইনিশিয়ালি এই জায়গায় আছে। স্প্রিংটাকে যদি আমি টান দেই তাহলে স্প্রিংটা কি হবে, এইদিকে আসবে। স্প্রিংটাকে যখন আমি টান দিব, স্প্রিংটা কি এই জায়গায় আইসা ও এখানে থাকতে চাইবে না কি করতে চাইবে? নিজের জায়গায় ফিরে যেতে চাইবে। নিজের জায়গায় ফিরে যেতে চাইবে, হ্যাঁ। তার মানে এই যে স্প্রিংটাকে আমি ডিসপ্লেস করলাম, এখান থেকে এখানে সরণ ঘটাইলাম, সরণ ঘটানোর ফলে স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হয়েছে না, জি স্যার, জি স্যার। প্রত্যয়নী বল। আগের জায়গায় ফেরত দিতে যাইতেছে, সেটাকেই বলা হয় প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, আমি যত বেশি সরণ ঘটাবো ওই স্প্রিংটা কি করবে? তত বেশি বেশি বল বল সঞ্চয় করে ফেলে রাখবে রাখবে। এবং তার নির্দিষ্ট স্থানে ফিরে যেতে চাইবে। হ্যাঁ, নির্দিষ্ট স্থানে ফেরত চাইবে। এই জন্য এই যে এখানে এই জিনিসটাই হচ্ছে কি, যে
এটাকে আমি বলতে পারি এক ধরনের সিম্পল হারমোনিক অসিলেশন, যে আমি কি করছি, যে একটা অবজেক্টকে কি করছি, যে ডিসপ্লেস করছি, তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করছি। তো ডিসপ্লেস করার কারণে ওর মধ্যে এক ধরনের প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে, এবং যত বেশি আমি ডিসপ্লেস করতেছি ওর মধ্যে তত বেশি রেস্টোরিং ফোর্স তৈরি হচ্ছে। এবং তার মানে কি, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স এফ ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখ, আমি যদি এটাকে এখন স্প্রিংটাকে আমি যদি পেছনের দিকে সংকুচিত করি, এই যেখান থেকে আমি যদি সংকুচিত করি এইদিকে নিয়ে যাই, তখন কি ওটা ওখানে থাকতে চাইবে? না স্যার। থাকতে চাইবে না। তখনও কিন্তু ওর এক ধরনের ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই দিক থেকে এই দিকে এক ধরনের ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং সে চাইবে আগের জায়গায় ব্যাক করে আসতে। এবং যত বেশি আমি সংকুচন করবো ওর মধ্যে প্রেসার তত বেশি তৈরি হবে, মানে ফোর্স তত বেশি তৈরি হবে। তার মানে আমার ডিসপ্লেসমেন্ট যত বেশি, ফোর্স তত বেশি। সো এই ধরনের যে মোশন, সেই মোশনকে বলি আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। যে সিম্পল হারমোনিক মোশনের মোশনটা হচ্ছে এইরকম, যে আমি যদি এখানে এক ধরনের ডিসপ্লেসমেন্ট তৈরি করি এবং একটা অবজেক্টকে যদি আমি ডিসপ্লেস করি, তাহলে তার মধ্যে এক ধরনের প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স উৎপন্ন হয়, এবং যত বেশি আমি ডিসপ্লেসমেন্ট করব রেস্টোরিং ফোর্সের মান তত বেশি হবে। এবং এই জিনিসটা হচ্ছে কেমন, রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। তো এই ধরনের অসিলেশনকে বা এই ধরনের মোশনকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। এবং একটা জিনিস খেয়াল করে দেখবা যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, উপরে যদি আমি যাই মাইনাস চিহ্ন আছে, এটা ব্যাস। রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, কিন্তু একটা মাইনাস এক্স। এই মাইনাস এক্সটা কেন আসলো? স্যার অপোজিট বল স্যার। স্যার ওই যে বিপরীতগামী সেজন্য। বিপরীতগামীর জন্য স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সবসময় বিপরীত। খেয়াল করে দেখি আমরা। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, যে যখন আমি এটা টান দিলাম, টান দিয়ে এখানে নিয়ে আসছি, ডিসপ্লেসমেন্ট হয়েছে আমার এই বরাবর, কিন্তু এই অবজেক্টটা যাইতে যাচ্ছে কোন দিকে? উল্টা দিকে, কোনটা দিকে স্যার? সামনের দিকে স্যার। হ্যাঁ, তার মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা একটার অপোজিট। এখন তোমাদের কারোর মধ্যে এরকম কনফিউশন হতে পারে যে স্যার আমি তো টান দিছিলাম এইদিকে, আমি যে টান দিছি সেটা কিন্তু রেস্টোরিং ফোর্স না, আমি যে টান দিছি সেটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এবং নরমালি যেটা হয় যে অ্যাপ্লাইড ফোর্সের সমান একটা রেস্টোরিং ফোর্স উল্টা দিকে তৈরি হয়। তো আমি যেটা টান দিছি যে ফোর্সে, সেই ফোর্সটা কিন্তু আসলে এই দিক বরাবর, কিন্তু সেটা কিন্তু আসলে সেটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি। তো এটা আমরা কি করব, মুছে দিলাম, যেটা এটা নিয়ে আমি কথা বলতেছি না। আমরা কথা বলতেছি কোনটা নিয়ে? আমরা কথা বলতেছি রেস্টোরিং ফোর্স, যেটা হচ্ছে স্প্রিং এর মধ্যে তৈরি হচ্ছে, সেটা সব সময় এই দিক বরাবর আগের যে পজিশন আছে সেই পজিশনে ব্যাক করতে চাইবে। তো সেই বল আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা সব সময় অপোজিট। তো এই জন্য আমরা লিখি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? না স্যার। না স্যার। এর মানটা কি দিয়ে দিবেন, আমাদের মুখস্থ রাখতে হবে? এই মানটা নরমালি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে এক্সাম্পল কি কি হতে পারে? মোশন অফ স্প্রিং, এটা হচ্ছে এক ধরনের সিম্পল হারমোনিক মোশন। তারপর অসিলেশন অফ এ ফ্লোটিং সিলিন্ডার, সেটা সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। তারপর বাচ্চারা প্লেগ্রাউন্ডে যে সুইঙ্গিং খেলে একটা, ওটা হচ্ছে এক ধরনের সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। সিম্পল পেন্ডুলাম, সেটাও সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। তারপরে কোন একটা ওয়্যারের মধ্যে দিয়ে মানে এসি কারেন্ট যেসব ওয়্যারের মধ্যে দিয়ে যায়, সেখানে ইলেকট্রনের যে মোশন, সেটা হচ্ছে এক ধরনের সিম্পল হারমোনিক অসিলেশন। তো কোন একটা জায়গায় যদি প্রপোর্শনাল চিহ্ন থাকে, সেই প্রপোর্শনাল চিহ্ন সরায় দিলে সেখানে একটা কনস্ট্যান্ট আসে। তো সেই কনস্ট্যান্ট এই ক্ষেত্রে যেটা আসছে সেটাকে আমরা বলতেছি কে, যার নামকে আমরা বলি সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক। তো এই স্প্রিং ধ্রুবক এটার হচ্ছে ফিজিক্যালি আসলে কি মিন করে, এটা আমাদের আসলে জানতে হবে। এবং তোমাদের অ্যাসাইনমেন্টে আসলে এই টাইপের কোশ্চেনই হবে, যে f সমান সমান মাইনাস কে, এখানে কে এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স। তার আগে একটা জিনিস বলি, যে এইটা দেখতে কিছুটা হুকের সূত্রের মতো। আমরা হুকের সূত্র জানতাম, হুকের সূত্র কি ছিল? পীড়ন আর বিকৃতি একটা একটা সমানুপাতিক, তাই না?
পীড়ন যত স্থিতিস্থাপক বেশি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আচ্ছা, তো স্ট্রেস যত বেশি হবে স্ট্রেন তত বেশি হইতো। তো এই সূত্রটা অ্যাসেম্বলস মানে কিছুটা দেখতে রিজেম্বলস টু হুকস ল। এবং সিম্পল হারমোনিক মোশন এটা হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল কেস। পিরিয়ডিক যে মোশন আছে এবং সিম্পল হারমোনিক মোশনে কিন্তু এক ধরনের পিরিয়ডিক মোশন, এবং হচ্ছে এটা হচ্ছে পিরিয়ডিক মোশনে এক ধরনের একটা সিম্পল বা স্পেশাল কেস। আচ্ছা সোহাগ, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? জি স্যার, আসলে স্যার আমি ডিপ্লোমা থেকে আসছি তো স্যার, এই কারণে স্যার একটু মানে একটু বুঝতে স্যার একটু অসুবিধা হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, মানে তোমার যে জায়গায় কনফিউশন আমাকে একটু বলো, আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি। স্যার একটু স্যার যদি মানে স্যার এই সূত্রটা স্যার একটু ভালোভাবে মানে স্যার বোঝার চেষ্টা করতেছি স্যার, কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ধরো তুমি কখনো স্প্রিং দিয়ে খেলছো? জি স্যার। স্প্রিংকে যদি টান দাও তখন কি হয়? স্প্রিংটা স্যার মানে স্যার প্রসারিত হয়ে যায় স্যার। প্রসারিত হয়, কিন্তু স্প্রিংটা যেখানে প্রসারিত করে রাখছো ওইখানে কি থাকতে চায়? না স্যার, সে তার নিজের জায়গায় আবার ফিরে আসতে চাই স্যার। নিজের জায়গায় ফেরত যাইতে চায়, তার মানে কি স্প্রিং এর মধ্যে এক ধরনের বল তৈরি হয় না? জি স্যার। আচ্ছা, ওই বলটাকেই বলা হয় প্রত্যয়নী বল বা রেস্টোরিং ফোর্স, এবং সেটাই হচ্ছে আমার এফ। এখন এফ। হ্যাঁ, স্প্রিংটাকে তুমি যদি অল্প টান দাও তাহলে বলটা কি অল্প হয় না? জি স্যার। আর যদি বেশি টান দাও তখন কি হয়? তা ফোর্সটাও স্যার বেশি হবে বেশি স্যার। হয়ে যায়। এখানে আসলে সেটাই বলা হয়েছে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে প্রপোর্শনাল মানে হচ্ছে যে এটা বাড়লে এটাও বাড়বে। তাহলে ফোর্স যদি বাড়ে, এফটাকে তো এক্সটা স্যার এক্সটা হচ্ছে যে তুমি যেখানে মানে স্প্রিং এর লেন্থ যতটুকু ছিল সেখান থেকে স্প্রিংটাকে তুমি যতটুকু বড় করছো সেটা হচ্ছে আমার এক্স, মানে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, জি স্যার। ত্বরণ। তার মানে তুমি যত বেশি টান দিবা, যত বেশি স্প্রিংটাকে বড় করবা, মানে স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট যত বেশি করবা, তোমার ফোর্সটা তত বেশি হবে। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার আমি স্প্রিংটাকে যদি না টেনে আমি যদি স্প্রিংটাকে মানে চাপ দিয়ে নিচের দিকে ডাউন হ্যাঁ করতে চাপ তখন দিয়ে যদি ছোট করো, হ্যাঁ সেটাও কিন্তু এক ধরনের ডিসপ্লেসমেন্ট না? ওর যে লেন্থ ছিল সেখান থেকে তুমি স্প্রিংটাকে ছোট করে ফেলতেছো, তখন সংকোচন হবে স্যার। সংকোচন হবে। সংকোচন হইলেও কিন্তু ওর মধ্যে এক ধরনের বল তৈরি হয়, ও চায় আগের জায়গায় ফেরত আসতে। জি তখন কি স্যার। একই মান বসবে স্যার? হ্যাঁ একই মান বসবে, তুমি যত বেশি সংকোচন করবা, যত বেশি সংকোচন করবা ওর মধ্যে তত বেশি বল উৎপন্ন হবে। তো যদি আপনি আমাকে আবার একটু বলতেন যে এফ টা কিসের মান আর এক্স টা কিসের মান, আমাকে যদি আবার একটু বলতেন আমি এফ হচ্ছে তোমার স্প্রিং এর মধ্যে যে বল তৈরি হচ্ছে, যে বলের কারণে স্প্রিং আগের জায়গায় আসতে যাচ্ছে, সেটা হচ্ছে আমার এফ। আর স্যার এটা তাহলে ডিপেন্ড করবে আমি যতটুকু টান দিব মানে প্রসারিত করব বা প্রসারণ করবো সেটার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন প্রসারণ যদি বেশি করো তাহলে তোমার এফ কি হবে? বেশি হবে না? জি স্যার। আচ্ছা, এখন প্রসারণ ধরো তোমার, স্যার যদি একটু ম্যাথ করে দেখাইতেন তাহলে বেটার হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট আমি দেখাচ্ছি দেখো। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তার ঝাপসা দেখা যাচ্ছে স্যার। জি স্যার দেখা যাচ্ছে আপনি বোর্ড নিয়েছেন। হ্যাঁ ঝাপসা মনে হয় একটু তোমার মানে তোমার নেটের প্রবলেম হচ্ছে, এই জন্য হয়তো ঝাপসা দেখা যাচ্ছে। স্যার ক্যামেরাটা আর একটু স্যার নিচু করে দিলে স্যার ভালো হইতো স্যার। এখন কি বুঝতে পারো? জি স্যার। জি স্যার। জি স্যার, বোঝা যায়। আচ্ছা, ধরো এই হচ্ছে আমার স্প্রিং। হ্যাঁ স্প্রিং হচ্ছে এই এই অবজেক্ট, এখানে একটা অবজেক্ট দিয়ে আমি স্প্রিংকে রাখছি।
এখন স্প্রিংকে তুমি দুইটা কাজ করতে পারো, এক হচ্ছে স্প্রিংকে টানতে পারো, টানলে কি হবে, এটা এরকম বড় হবে তাই না, বড় হয়ে এই পর্যন্ত যাবে। তাহলে এই যে এইখান থেকে এইটুকু যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এটা হচ্ছে আমার x। আবার তুমি স্প্রিংকে এটাও করতে পারো, যেটাকে চাপ দিয়ে ছোট করে ফেলতে পারো, তখন কি হবে, এরকম হবে, এরকম হয়ে যাবে তাই না। তো সেক্ষেত্রে যেটা হবে যে এইখান থেকে যে পর্যন্ত যে দূরত্ব সেটা হবে আমার x। কারো এক জায়গা থেকে সাউন্ড হচ্ছে, রাসেল ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, সো যখন তুমি বড় করতেছো তখন এক ধরনের এফ তৈরি হচ্ছে, যখন তুমি ছোট করতেছো তখন এক ধরনের এফ তৈরি হচ্ছে। এফ মানে হচ্ছে এর মধ্যে এক ধরনের প্রত্যয়নী বল তৈরি হচ্ছে, এই প্রত্যয়নী বলটা এফ ইজ প্রপোর্শনাল টু এক্স। এবং দেখো এফটা হচ্ছে আমার তৈরি হয় এই দিকে, আর আমার এক্স এর ডিরেকশন হচ্ছে এই দিকে। এফ এর ডিরেকশন হচ্ছে আমার এই বরাবর, আর এক্স এর ডিরেকশন হচ্ছে আমার ওই বরাবর, একটা একটার অপোজিট। এই জন্য আমরা লিখি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? সরি স্যার, বুঝতে পারি না, নেট প্রবলেম হয়েছিল স্যার, মেবি আপনার বা আমার যে কারণে হয়তো হবে। স্যারের নেট সমস্যা ছিল আচ্ছা আচ্ছা, এখন কি আমার নেটের ক্লিয়ার? স্যার, এখন ক্লিয়ার। স্যার ক্লিয়ার। আমি যেটা বলছি সেটা হচ্ছে যখন আমি এই স্প্রিংটাকে টেনে বড় করলাম তখন তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এক্স এক্স পরিমাণ, এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে আমার এই দিকে। এবং এখানে যে বলটা তৈরি হচ্ছে স্প্রিং এর মধ্যে সেই বলটা কিন্তু উল্টা দিকে, এবং সেটা হচ্ছে এফ। এবং এই ডিসপ্লেসমেন্ট যদি আমি আরো বাড়াই এই বলটার মান তত বাড়তে থাকবে। এই জন্য আমরা লিখছি এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, মানে এক্স যত বেশি হবে এফ তত বাড়বে, এবং এক্স যে ডিরেকশনে এফ তার উল্টা ডিরেকশনে, এই জন্য লিখছি মাইনাস। আর এটার কথা যদি আমরা চিন্তা করি, এটার ক্ষেত্রে কি হবে, আমি যদি এটাকে সংকুচিত করি, এখান থেকে ছিল সেটাকে আমি সংকোচন করে এখানে আনলাম, তখন কি হচ্ছে, তখন তার মধ্যে এক ধরনের সংকোচন তৈরি হয়েছে। আমি যদি সংকোচনের কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এটা ছিল আসলে এই জায়গায়, আমি সংকোচন করে এখানে নিয়ে আসছি, তাহলে আমার এক্স এর ডিরেকশন হচ্ছে এই বরাবর তাই না, এই দিকে আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে। কিন্তু এটা কি এখানে থাকতে চাইবে, এটা কোন দিকে যেতে চাইবে, স্যার প্রসারণ হইতে হবে। স্যার বিপরীত দিকে স্যার। প্রসারণ হইতে চাইবে, তার মানে যে এফটা তৈরি হচ্ছে সেই এফ চাইবে এই দিকে চলে যাবে, তাহলে এফ আর এক্স অপোজিট ডিরেকশন না। জি স্যার। জি স্যার। আর এটাকে আমি যত বেশি চাপাবো, মানে এক্স এর মান যত বেশি বাড়াবো এফ এর মান তত বাড়বে না। জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তো এখন দেখো এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, তো এফ সমান সমান কি হবে, এই প্রপোর্শনাল চিহ্নটা যদি উঠাই তাহলে এখানে কি হবে, মাইনাস মাইনাস কে স্যার। আচ্ছা, এখানে আমরা একটা কে ইউজ করছি, কেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। স্প্রিং জি, স্যার। ধ্রুবক এটা ফিজিক্যালি আসলে কি মিন করে, তোমাদের বাসায় যে স্টাপলার আছে, স্টাপলারের মধ্যে এক ধরনের স্প্রিং আছে না, জি স্যার। জি এটা এক ধরনের স্প্রিং। আবার বাইকের এক ধরনের স্প্রিং থাকে না, জি স্যার। দুই ধরনের স্প্রিং কি একই টাইপের? না স্যার। না স্যার, আলাদা। আলাদা। কি টাইপের আলাদা? স্যার একটা কারণ শক্ত তারপরে হয় আর একটা একটু কম পোষণ শক্ত। ক্ষমতা স্যার। স্যার একজন পোষণ ক্ষমতা বেশি, একজনের কম। হ্যাঁ, তো মানে কোন স্প্রিং হচ্ছে অল্প টান দিলে অনেক বেশি প্রসারিত হয়, দুইটার কাজই সেম, বাট দুইটার আসলে ক্ষমতা আলাদা তাই তো। ক্ষমতা আলাদা। হ্যাঁ, ক্ষমতা আলাদা, একটা হচ্ছে শক্ত আর একটা হচ্ছে নরম, আমরা নরম। যদি সহজ ভাষায় বলি। এখন দেখো খেয়াল করে দেখো কে সমান সমান কি দাঁড়ায়, কে সমান সমান আসবে, এক্স টা আমরা আপাতত বাদ দিলাম, এক্স যেহেতু ডিরেকশন মিন করে, তো কে সমান সমান হবে এফ বাই এক্স। এখন ধরো আমি সমপরিমাণ সরণ ঘটাইতে চাই সব জায়গাতে, মানে প্রত্যেকটা জায়গায় আমি 1 মিটার সরণ ঘটাইতে চাই দুইটা স্প্রিং এর মাধ্যমে, একটা হচ্ছে আমার বাইকের স্প্রিং আর একটা হচ্ছে আমার স্টাপলারের স্প্রিং। এখন বলো 1 মিটার সরণ ঘটাইতে এইখানে কতটুকু বল দিতে হবে আর এখানে কতটুকু বল দিতে হবে? স্যার বাইকে বেশি দেওয়া লাগলে স্টেপারে কম দেওয়া লাগবে। বাইকে কি বেশি লাগবে না স্টাপলারে কম বেশি লাগবে? বাইকে বেশি লাগবে স্যার। বাইকে স্টাপলারে বেশি লাগবে।
আর বাইকে বাইকে- স্যার বেশি লাগবে স্যার। বাইকে কিন্তু অনেক বেশি লাগবে, কারণ বাইকে যে স্প্রিংটা সেটা অনেক শক্ত। কারণ 1 মিটার আমি যদি সরাইতে চাই, এবং ইভেন আমরা পারবো না মনে হচ্ছে, যদি 1 মিটার সরাইতে চাই হাত দিয়ে, তা আমার অনেক অনেক বল দিতে হবে। আর স্টাপলাইয়ের ক্ষেত্রে অনেক অল্প বল দিতে হবে, তাই না? তার মানে জিনিসটা ডিপেন্ড করতেছে, এক্স যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে এক্স কনস্ট্যান্ট থাকলে এফ কে ইজ প্রপোর্শনাল টু এফ। তার মানে কোন একটা নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটাইতে চাইলে আমার যদি বল বেশি দিতে হয়, ফোর্স বেশি দিতে হয়, তার মানে বুঝতে পারবো ওই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বেশি। তার মানে কোন একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বেশি মানে হচ্ছে সেটা হচ্ছে একটা স্ট্রং স্প্রিং বা একটা হার্ড স্প্রিং। আর কোন স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট যদি কম থাকে, তাহলে আমরা কি বুঝতে পারবো সেটা হচ্ছে একটা উইক স্প্রিং, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তার মানে যদি কখনো বলা হয় যে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে এত মান, তার মানে আমরা মানে দুইটা জিনিসের কথা বলা থাকলো যে এটা স্প্রিং কনস্ট্যান্ট এত আর এটা স্প্রিং কনস্ট্যান্ট এত, তখন আমরা কি বুঝতে পারবো? আমরা বুঝতে পারবো যে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা এই মানে এটার ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু কম, তার মানে এই স্প্রিংটা হচ্ছে অনেক দুর্বল টাইপের একটা স্প্রিং। আর এটা স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু বেশি, তার মানে এটা হচ্ছে অনেক শক্ত বা স্ট্রং একটা স্প্রিং। জি স্যার। এখন আমাকে কেউ একজন বলো তো স্প্রিং কনস্ট্যান্টের একক কি হবে? নিউটন পার মিটার। পার মিটার। এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এখানে কিন্তু সব দেয়া আছে। নিউটন, এফ এর একক হচ্ছে নিউটন, আর এম এর এক্স এর একক হচ্ছে মিটার। তাহলে নিউটন পার মিটার হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের একক, নিউটন পার মিটার। বুঝতে পারছো এই জিনিসটা? স্যার এই টাইপের যদি একটা ম্যাথ করে দেখায় দিতেন যে আমাদের এরকম টাইপের একটা ম্যাথ করতে পারে এক্সামে, বা আপনি দিবেন এরকম যদি একটা দিতেন তাহলে আরো একটু ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা জিনিসটা বুঝতে পারছি, বাট আসলে ফিজিক্যালি ম্যাথটা করতে পারলে আরো ভালো হতো। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে 6 নাম্বার ম্যাথটা একটু পড়ো তো একজন। আমি একটু নাম বলি যারা একটু কথাবার্তা কম বলে। তন্ময় রয় আকাশ, আছো তুমি? তন্ময় রয় আকাশ। স্যার আমার একটু প্রনাউন্সিয়েশনের প্রবলেম আছে স্যার। সমস্যা নাই, বলো। সিম্পল স্যার প্রবলেম আছে স্যার, এটাতে মানে প্রনাউন্সিয়েশনের প্রবলেম হয় স্যার আমার। প্রবলেম সেটা ঠিক করতে হবে না? স্যার কাজ করতেছি স্যার আমি এটা নিয়ে। আচ্ছা, জুনায়েদ হুসাইন। Yes, sir. হ্যাঁ, এটা পড়ো তো। A spring is hung vertically is forced to be, sir, is forced to be, sir, it is not, Stressed, হ্যাঁ। stressed by 0.02 meter from its equivalent. স্যার এটা দেখতে পাচ্ছি না জুম করো। স্যার, ঠিক আছে। From its equilibrium position, হ্যাঁ, তারপর বলো। Position when a, sorry sir, when a force 4 Newton acts on it, then a 2 kg is attached to the end of the spring and it is pulled 0.04 meter from its equilibrium position along the vertical line. Along the vertical line, the body is when released and it Executes, execute SHM. SHM মানে সিম্পল হারমোনিক মোশন। sorry sir, thank you sir. এখন দেখো এই যে 1 নাম্বার ম্যাথটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। একটা স্প্রিং কে আমি ভার্টিক্যালি হ্যাং করছি এবং সেটা 0.02 মিটার স্ট্রেসড হয়েছে, মানে প্রসারিত হয়েছে ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। স্যার ভার্টিক্যালি হ্যাং, ভার্টিক্যালি মানে হচ্ছে লম্বভাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, from its equilibrium position when a force of 4 নিউটন acts on it, মানে এটার উপর যদি আমি 4 নিউটন বল প্রয়োগ করি তাহলে সেটা 0.02 মিটার স্ট্রেস হয়, মানে প্রসারিত হয়। তাহলে স্প্রিং কনস্ট্যান্টের মান কত?
স্যার 4 ভাগ 0.02 হ্যাঁ 4 ভাগ 0.02, হ্যাঁ 200 স্যার 200 200 হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে, এরপরে বলছে দেন এ 2 কেজি ইজ অ্যাটাচ টু দ্য এন্ড অফ দ্য স্প্রিং। এরপরে কি করলাম, 2 কেজি ভরে 2 একটা কেজি জিনিস যুক্ত করুন। আমরা সেখানে অ্যাটাচ করে দিলাম, and is pulled 0.04 মিটার from its equilibrium position along the vertical line। মানে এরপরে যেটা করছি, 2 কেজি ভরে একটা বস্তু ঝুলাইয়া দিছি ওই স্প্রিং এর নিচে, তখন সেটা 0.04 মিটার হচ্ছে মানে লম্বা হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো সেকেন্ড ম্যাথটা বলছে হোয়াট ইজ দ্য ফোর্স এক্সিকিউটেড বাই দ্য স্প্রিং অন দ্য 2 কেজি বডি জাস্ট আফটার ইট ইজ রিলিজড। এটা কি হবে? স্যার প্রশ্নের বাংলাটা যদি একটু বলতেন। বাংলা কোনটা, কিসের বাংলা? বি নাম্বার স্যার, বি নাম্বার। আচ্ছা, বি নাম্বারে বলা হয়েছে যে 2 কেজি ভরের বস্তু যখন আমরা ঝোলাইলাম তখন ওইখানে স্প্রিং এর উপর কি পরিমাণ বল মানে প্রয়োগ করা হয়েছে আর কি। স্যার এটা কি F - kx ওই সূত্র দিয়ে করব? হ্যাঁ, ওই সূত্র দিয়ে করতে পারো। স্যার x এর জায়গায় তো mgh দিব। স্যার না এখানে না না না, f - kx দিবা। আগের ম্যাথে আমরা একই স্প্রিং এর নিয়ে তো কাজ করতেছি, আগের ম্যাথে আমরা k এর মান পাইছি না? জি স্যার। আর পরের ম্যাথে 2 কেজি ভরে বস্তু ঝোলানোর ফলে এখানে মানে জিনিসটা কতটুকু লম্বা হয়েছে, 0.04 মিটার। তাহলে 0.04 মিটার যদি লম্বা হয় আর আমি ওই স্প্রিং এর যদি স্প্রিং কনস্ট্যান্ট জানি, তাহলে ফোর্সটা তো বের করেই ফেলতে পারবো। জি স্যার। -8 নিউটন। হ্যাঁ, -8 নিউটন। আর যেহেতু মাইনাসটা আসলে ডিরেকশন মিন করে, তো সেক্ষেত্রে মাইনাস না দিলেও চলবে। ঠিক আছে। কি ম্যাথটা বুঝতে পারছো? জি স্যার। তোমাদের কি 1:30টার সময় ক্লাস আছে, তাই তো? স্যার আজ আর না স্যার, এটাই লাস্ট ক্লাস আজকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে স্যার আমরা আমি আসলে ম্যাথটা ভালোভাবে বুঝতে পারি না, একটু স্যার বোর্ডে করে দেখেন স্যার, আচ্ছা, এটাই আচ্ছা। ভালো হবে স্যার। দেখাচ্ছি। করে করে দেখালে বেটার। ওখানে বলা হয়েছিল যে একটা স্প্রিং এর মধ্যে একটা স্প্রিংকে আমরা এরকম ভার্টিক্যালি হাং করছি লম্বভাবে। তো এখানে যদি আমরা 4 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সেই স্প্রিংটা লম্বা হয়েছে কতটুকু, 0.02 মিটার এরকম বলা হয়েছে। তো তাইলে বলছি স্প্রিং কনস্ট্যান্টের মান কত সেটা বের করতে বলছি। তো আমরা জানি F = kx, k = কি, a বাই x। আচ্ছা, তাহলে এখানে f কত? স্যার 4। আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, বলো। স্যার আপনার লেকচারের মাঝখানে কেউ কথা বলে তার প্রোফাইলটা সামনে চলে আসে, আচ্ছা সেজন্য আচ্ছা, এটা সেজন্য দেখা যাবে স্যার। আচ্ছা, আমি সেজন্য তোমাদের একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে দেখো আমার স্ক্রিনটাকে তোমরা চাইলে পিন করে রাখতে পারো। মানে আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের মধ্যে তোমার ফোনে যদি হয় তাহলে ফোনে হচ্ছে ডাবল ট্যাপ করো, তাহলে দেখবে এটা পিন হয়ে যাবে, এটা সরবে না। বা তুমি যদি ল্যাপটপে থাকো তাহলে ল্যাপটপে দেখো পিন করার অপশন আছে, ডাবল ট্যাপ করলে পিন হয়ে যাবে। করতে পারছো? ভাই জি যারা স্যার। আনমিউট করেন না তারা একটু আনমিউট করে দেন, অনেক নয়েজ আসতেছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি আসলে f এর মান হচ্ছে 4 আর x এর মান হচ্ছে 0.02। তো এটা ক্যালকুলেট করলে কত আসে? 4 আর উপরে হবে স্যার 200 স্যার। 200, মানে 200 নিউটন পার মিটার। তো ওই স্প্রিং কনস্ট্যান্ট কত? 200 নিউটন পার মিটার, আমরা জানি। তাহলে আমরা লিখে রাখি 200 নিউটন পার মিটার। এখন পরে ম্যাথে বলা হয়েছে যে এখানে 4 নিউটন অ্যাপ্লাই না করে আমরা যদি 2 কেজি ভরে কোনো বস্তু ঝোলাই, তাইলে এটা লম্বা হয় হচ্ছে কত, 0.04 মিটার। তো সেক্ষেত্রে এইখানে এখন কি পরিমাণ ফোর্স কাজ করতেছে এটা আসলে বলা হয়েছে। তো আমরা জানি F = কি,
kx, k এর মানটা তো জানি 200, x এর মান কত, নতুন x এর মান হচ্ছে 0.04, তো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 8, গুণ করলে হবে 8। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই মাইনাসটা কখন দিব আর কখন দিব না? আচ্ছা, তো তোমাকে খেয়াল করতে হবে যে কোনো, শুধু এই ম্যাথ না, যে কোনো ম্যাথের কথাই বলি, ওই ম্যাথটাতে মাইনাস আসলে কি মিন করতেছে। মাইনাস যদি কোনো ভ্যালু মিন করে, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো আমি ইলেকট্রনের মানে ইলেকট্রন নিয়ে আমি কোনো ম্যাথ করতেছি, ঠিক আছে, বা চার্জ নিয়ে কোনো ম্যাথ করতেছি, সেইখানে কিন্তু মাইনাস প্লাস হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ পজিটিভ চার্জ এক ধরনের জিনিস মিন করে, নেগেটিভ চার্জ এক ধরনের জিনিস মিন করে, সেক্ষেত্রে তোমার মাইনাসটা অবশ্যই দিতে হবে। আর কোনো ম্যাথ যদি এরকম হয় যে সেখানে মাইনাস জিনিসটা আসলে শুধুমাত্র ডিরেকশন মিন করতেছে, সেক্ষেত্রে তোমার মাইনাসটা আসলে না দিলেও চলবে, বা তুমি যদি দাও তাহলে কোনো ভুল নাই। স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, ধরো তোমার ফর্মুলাতে মাইনাস আছে, তো তোমার তো আসলে তুমি নিশ্চয়ই জানো যে এই মাইনাসটা আসলে কি মিন করতেছে। এই মাইনাসটা কি শুধুমাত্র এটা মিন করতেছে যে মাইনাস হলে একদিকে হবে আর প্লাস হলে একদিকে হবে, সেটা এক ধরনের কথা। আরেকটা হইতে পারে এরকম যে মাইনাসটা আসলে সিগনিফিকেন্ট, সেটা অনেক কিছুই মিন করে, ঠিক আছে, কারণ মাইনাসে এনার্জি একরকম, প্লাস এনার্জি একরকম, মাইনাস চার্জ একরকম, প্লাস চার্জ আরেক রকম, সেটা অনেক বড় কিছু। সো ধরো ইলেকট্রনের চার্জ, মানে তুমি যদি প্লাস 1.6 ইন্টু 10⁻⁹ লিখো, তার মানে সেটা বোঝা যাবে সেটা ইলেকট্রন না, সেটা প্রোটনের চার্জ। আবার সেম জিনিসই যদি মাইনাস দাও সেটা ইলেকট্রনের চার্জ হয়ে যাবে, তার মানে এইসব ক্ষেত্রে মাইনাসটা অবশ্যই দিতে হবে, মানে কোনোভাবে ভুল করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে তুমি মাইনাস দিতেও পারো, নাও দিতে পারো, না দেওয়াটাই বেশি বেটার, আর দিলেও সমস্যা নেই। এই ক্ষেত্রে মাইনাস আসলে কি মিন করতেছে, মাইনাস মিন করতেছে এক্স আর এফ দুইটা অপোজিট ডিরেকশনে। তো এই জিনিসটা যেহেতু আমি তোমার কাছে চাই নাই, জিজ্ঞেস করি নাই, তো তুমি যদি এখানে মাইনাসটা না দাও কোনো সমস্যা নাই। স্যার যদি ডিরেকশন জিজ্ঞাসা করা থাকে সেক্ষেত্রে আমাদের মাইনাস বা প্লাস এটা মাস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডিরেকশন জিজ্ঞেস করে, যেমন অনেক সময় এরকম থাকে দুইটা গাড়ি একটার সাথে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে মানে পরবর্তীতে তারা কোন দিকে গেছে এরকম একটা ব্যাপার থাকে। সো একটা গাড়ি যদি এই দিক থেকে আসে তার ভেলোসিটি যদি ভি হয়, আর একটা গাড়ি যদি এই দিক থেকে আসে তার ভেলোসিটি যদি হয় ইউ, তাহলে এই দুইটা মানে এইটাও যদি প্লাস ডিরেকশন হয় তাহলে এটা কি প্লাস হবে? মাইনাস হবে না, দিকে আসতেছে স্যার, মাইনাস। মাইনাস হবে, তো সেক্ষেত্রে কিন্তু মাইনাস দিতেই হবে। তাহলে স্যার তো এই সব ক্ষেত্রে মাইনাস দিতে হবে, আবার এই ক্ষেত্রে মাইনাস না দিলেও চলে। বুঝতে পারছো? জি স্যার। মাইনাসটা আসলে ওই যে আপনার প্রফেশনালকে ওঠানোর পরে যে মাইনাস কে বসাইছেন, এই সেই মাইনাসের কথা চলতেছে কি? হ্যাঁ হ্যাঁ, এই মাইনাসের কথা বলতেছি, এখানে একটা মাইনাস ছিল না, এটার কথা বলতেছি। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এই ম্যাথটা ক্লিয়ার, যে দুইজনের একটু প্রবলেম হচ্ছিল? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এরপর থেকে শুরু করব। স্যার ভিডিওটা কি পোস্ট করে